anyone here? Is anyone here? মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টিম গপ্পের রেডিও কোনোভাবেই স্মোকিং বা অ্যালকোহলিক কনজামশনকে সাপোর্ট বা প্রমোট করে না। রেডিওটা বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা নারী সাহেবের বাংলো। সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন 1921 সালের 2রা মে কলকাতায়। তিনি শুধুমাত্র ফিল্ম ডাইরেক্টরই ছিলেন না, পাশাপাশি বাংলা সাহিত্যে তার অতুলনীয় অবদান অনস্বীকার্য। তার ফেলুদার মতো তীক্ষ্ণ গোয়েন্দার চরিত্র ও প্রফেসর শঙ্কুর মতো অসাধারণ বৈজ্ঞানিক মস্তিষ্কের জুড়ি মেলা ভার। গল্পের পাঠক ও গল্পের সূত্রধার আমি অয়ন। শুরু হচ্ছে নারী সাহেবের বাংলো। তারিণী কুঁড়োকে ঘিরে আমরা 5 বন্ধু বসেছি। বাদলা দিন, সন্ধে হব হব করছে। খুঁড়োর চা খাওয়া হয়ে গেছে, এবার হয়তো বিড়িটা ধরিয়ে গল্প শুরু করবেন তিনি। খুঁড়ো এলেই সন্ধেতেই আসেন, আর এলেই একটি করে গল্প লাভ হয় আমাদের। সবই খুঁড়োর জীবনেরই ঘটনা, কিন্তু এই ঘটনা গল্পের চেয়েও মজাদার। একজন লোকের এত রকম অভিজ্ঞতা হতে পারে সেটা আমার ধারণা ছিল না। এরপর খুঁড়ো বললেন, আমি যে সব সময় চাকরির ধান্দায় দেশে বিদেশে ঘুরছি তা কিন্তু নয়। মাঝে মাঝে রোজগারের উপর বিতৃষ্ণা এসে যায়, তখন ঘুরি কেবল ভ্রমণের নেশায়। নতুন জায়গা দেখার শখ আমার ছেলেবেলা থেকে। সেইভাবেই একবার গিয়ে পড়েছিলাম ছোট নাগপুর। ও অঞ্চলটা তখনও দেখা হয়নি, আর ওখানেই ঘটে এক আশ্চর্য ঘটনা। সেই গল্পই আজ তোদের বলবো। খুঁড়ো বিড়িতে একটা লম্বা টান দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন হাজারিবাগে একটা হোটেলে আছি, নাম ডিলাক্স হোটেল। কিন্তু ব্যবস্থা চলন সইয়ের বেশি কিছু নয়, তাতে কিছু এসে যায় না। কারণ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে আমি কখনো খুবই উঁচুতে স্থান দিইনি। নানান অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই আমার অভ্যেস। হাজারিবাগে কাউকে চিনি না, সেটা আরও ভালো লাগছে। কারণ মাঝে মাঝে একটা অবস্থা আসে যখন পেঁচাল পাড়তে একদম ভালো লাগে না। চুপচাপ একা একা বিছানায় শুয়ে কল্পনা স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছা করে। তবে এটাও ঠিক যে ভারতবর্ষে এমন জায়গা নেই যেখানে বাঙালি নেই। বিশেষ করে হাজারিবাগে তো বিস্তর বাঙালি। তার মধ্যে 1-8 জনের সঙ্গে আলাপ হয়ে যাবে, তাতে আর আশ্চর্য কি। যার সঙ্গে প্রথম আলাপ হলো তার নাম অর্ধেন্দু বসু। ইনি ইতিহাসের লোক। পাবনার একটা জমিদার বংশ, হালদার বংশ নিয়ে পড়াশোনা করছেন। ইচ্ছে আছে বই লেখার। এই বংশে নাকি অনেক বাঘা বাঘা চরিত্রের পরিচয় মেলে। এদেরই এক আদিপুরুষ নাম রামগতি হালদার। রামমোহনের নাকি খুব কাছের লোক ছিলেন। তাছাড়া এর পরেও বেশ কিছু সমাজ সংস্কারক নির্ভীক চরিত্রের পরিচয় নাকি এ বংশে মেলে। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, এই পরিবার সম্বন্ধে লিখতে আপনার হাজারিবাগে আসতে হলো কেন? ভদ্রলোক বললেন,
ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই পরিবারের একজন নাকি হাজারীবাগে একটা বাড়ি করেন। সে ছুটি কাটানোর জন্য না অন্য কোনো কারণে, সেটা এখনো বুঝতে পারিনি। এই বিশেষ ব্যক্তির নাম ছিল মহেশ হালদার। এই মহেশ হালদার অবধি আমি হালদার বংশের ইতিহাস পাচ্ছি, যদিও এর সম্বন্ধে এখন অনেক কিছু জানতে বাকি আছে। এরপরেও সব যেন কেমন ব্ল্যাঙ্ক। আমি জিজ্ঞেস করলাম, এর হাজারীবাগের বাড়িটা আপনি দেখেছেন? অর্ধেন্দু বাবু বললেন, হ্যাঁ দেখেছি, কিন্তু সেখানেও এক রহস্য। এই বাড়িটাকে এখানকার সকলে নারিশ সাহেবের বাংলো বলে জানে, অথচ মহেশ হালদার যে বিয়ে করেছিলেন সে খবরও আমি পেয়েছিলাম। কিন্তু মহেশ হালদারের পরের বংশটার যে কী হলো সে খবর আমি পাইনি। সম্ভবত মহেশবাবু নারিশ সাহেবকে বাংলোটা বিক্রি করে দেন কোনো কারণে। আমি জিজ্ঞেস করলাম, কলকাতায় তাদের আর কোনো বংশধর নেই? অর্ধেন্দু বাবু বললেন, হ্যাঁ, মহেশ হালদার ছিলেন তার বাবা যোগেশ হালদারের একমাত্র সন্তান। তাই তার আর ছেলেপিলে না থাকে, তাহলে হয়তো মহেশই বংশ শেষ। প্রশাখা আর কোথাও আছে কিনা তা জানা নেই, আমি শুধু শাখাতেই ইন্টারেস্টেড। এই বংশ সম্বন্ধে খবর দিতে পারে এমন কোনো লোকের সন্ধান পাননি হাজারীবাগে? এখানে এক ভদ্রলোক আছেন, আজন্ম এখানেই বাস। তার বয়স ওই 90, নাম কালীকিঙ্কর বানাচ্ছে। একবার ভাবছিলাম তার কাছে গিয়ে সব কিছু জিজ্ঞেস করব। তা চলুন না, আজই বিকেলে যাওয়া যাক। কালীকিঙ্কর বাবুকে সকলেই চেনে। তাই তার বাড়ি পার করতে অসুবিধা হলো না। গিয়ে শুনি ভদ্রলোক বৈকালিক ভ্রমণে বেরিয়েছেন। যে দেখো কিরকম স্বাস্থ্য, 90 বছরেও বিকেলে হাঁটা যায়। আমরা একটু অপেক্ষা করতেই ভদ্রলোক এসে পড়লেন। আমরা নিজেদের পরিচয় দিলাম। ভদ্রলোক বললেন, আমার কাছে তো বড় একটা কেউ আসে না, আপনাদের কোনো প্রয়োজন আছে বুঝি? আপনি ঠিকই ধরেছেন। অর্ধেন্দু বাবু বললেন, আমি পূর্ববঙ্গের এক জমিদার বংশ নিয়ে রিসার্চ করছি, হালদার বংশ। তাদের একজন ঊনবিংশ শতাব্দীর মাঝে হাজারীবাগে একটা একতলা বাংলো বাড়ি করছে। সেই বাড়িটাকে এখানকার লোকেরা নারিশ সাহেবের বাংলো বলে। ও তাই বলুন, ওইসব হালদার ফালদার জানি না, তারা এখানে এসে থাকতে পারেন। আমার যখন 7 কি 8 বছর বয়স, তখন আমি নারিশ সাহেবকে দেখেছি ঘোড়ায় চড়ে বেড়াতে যেতে। আমায় দেখে মাথা হেট করে গুড আফটারনুন বলতেন। তবে তার শেষটা জানেন তো? আমরা দুজনেই মাথা নেড়ে বললাম, জানি না। ভদ্রলোক আত্মহত্যা করেন। কালীকিঙ্কর বাবু বললেন, কারণ জানা যায়নি। লোকে বলে বাড়িটা নাকি হানা বাড়ি, সাহেবের ভূত দেখা যায় এখনো। আমি অবশ্য দেখিনি। খুব জবরদস্ত সাহেব ছিলেন নারিশ সাহেব। তার বাড়িটা কোথায় গেলে দেখা যায় বলতে পারেন? বাড়ি তো এই কাছেই। কালীকিঙ্কর বাবু আমাদের রাস্তা পাতলে দিলেন। আমরা দুজনে তাকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম। রাস্তায় বেরিয়ে এসে অর্ধেন্দু বাবুকে বললাম, আপনি এতদিন সে বাড়ি দেখেননি? ভদ্রলোক বললেন, দেখেছি বই কি, কিন্তু লোকে ঠিক বলছে কিনা তা একবার যাচাই করে নিলাম। ইনি যা বলবেন তা তো ভুল হবে না। আমারও ওই বাড়িটা দেখার জন্য কৌতূহল হচ্ছে। আসুন না, দেখিয়ে দিচ্ছি। মাথায় টালি বসানো ঢালু ছাদ ওয়ালা বাড়ি, বাংলোই বলা চলে। যেমন হাজারীবাগে আরো দেখা যায়।
টালির অধিকাংশই অবশ্য খসে গিয়ে ছাদ ভাঙ হয়ে গেছে। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা 4-5 বিঘে জমির উপর জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলোটা। কেউ থাকে না সেখানে। শেষ কবে ছিল তা কেউ বলতে পারে না। আমি অর্ধেন্দু বাবুকে বললাম, আপনার হালদার বংশের কথা জানি না মশাই, কিন্তু এই নরেশ সাহেবকে নিয়ে আমার বিলক্ষণ কৌতূহল হচ্ছে। আর সত্যি বলতে কি, এই সাহেবের প্রেতাত্মার সঙ্গে যদি যোগ স্থাপন করা যায়, তাহলে তো ইনি মহেশ হালদার সম্বন্ধে কিছু তথ্য দিতে পারে, তাই নয় কি? তা অবশ্যই ঠিক। কথাটা খুব জোরের সঙ্গে বললেন না অর্ধেন্দু বাবু। বুঝলাম তিনি সাহেবের প্রেতাত্মার সঙ্গে যোগ স্থাপনের ব্যাপারে খুব একটা উৎসাহ বোধ করছেন না। আমি না হয় ভূতকে তোয়াক্কা করি না, কিন্তু সবাই তো সেরকম নয়। 2 দিন পেরিয়ে গেল। 3 দিনের দিন আমি অর্ধেন্দু বাবুকে বললাম, এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকে আপনার কি লাভ আছে? আসুন একটা কিছু করা যাক, না হয় বাংলোটায় একটা রাত কাটিয়ে আসা যাক। অর্ধেন্দু বাবু একটু চুপ থেকে বললেন, এখানে বাঙালিদের একটা আড্ডা আছে শশী ডাক্তারের বাড়ি। আমি কাল ওখানে গিয়েছিলাম। তারা বলল নারী সাহেবের বাংলোকে হানাবাড়ি বলা হলেও এখনও পর্যন্ত ভূতের কোনো হদিশ পাওয়া যায়নি ওখানে। তবে ওই আড্ডাতেই উৎপলবাবু বলে এক নিরীহ গোছের লোক ছিলেন, অর্থাৎ তার মধ্যে দিয়ে ভূতের আবির্ভাব ঘটেছে নাকি অনেকবার। ভদ্রলোক একটা বিশেষ অবস্থায় এলে তার গলা থেকে নাকি ভূতের কথা বেরোয়, আর তখন নাকি ভূতের সঙ্গে কথাবার্তা হয়। অন্ধকার ঘরে 3 পে টেবিলের ওপর হাত রেখে ব্যাপারটা করতে হয়, কিঞ্চিত সময় সাপেক্ষ। আমি বললাম, দেখুন কিরকম যোগাযোগ। এই মিডিয়াম পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। আপনি এই উৎপল বাবুকে বলুন, আমরা কালই রাত্রে বসছি। অর্ধেন্দু বাবু টেপায়া টেবিল জোগাড় করতে পারবেন আপনি? আমার হোটেলের ঘরেই একটা আছে। তাহলে তো কথাই নেই, আসুন লেগে পড়া যাক। অর্ধেন্দু বাবু শশী ডাক্তারের আড্ডায় নিয়ে গিয়ে আমার সঙ্গে উৎপল বাবুর আলাপ করিয়ে দিলেন। সকলের সামনে আর ভূতের প্রসঙ্গটা তুললাম না, কারণ প্ল্যানচেটে আমাদের 3 জনের বেশি কেউ থাকে এটা আমি চাইছিলাম না। আড্ডার পরে বাইরে এসে উৎপল বাবুকে প্রস্তাবটা দেওয়া হলো। ভদ্রলোক এক কথায় রাজি। বললেন, নরিস সাহেবের বাংলোয় প্ল্যান চেক করার ওর অনেক দিনের শখ, কিন্তু এতদিন কাউকে সঙ্গী পাননি বলে তা হয়ে ওঠেনি। তাহলে পরশু বুধবার বসা যাক। উৎপল বাবু বললেন, পরশু অমাবস্যা, সেই কারণে কাজটা সহজে হবার সম্ভাবনা। কি কি জিনিস লাগবে জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন, 3টে চেয়ার, একটা তেপাইয়া টেবিল আর একটা মোমবাতি। মোমবাতিটা লাগবে কাজ শেষ হয়ে যাবার পর। আমি আর অর্ধেন্দু বাবু দিন থাকতে 2টো সাইকেল রিক্সায় করে চেয়ার টেবিল পাঠিয়ে দিলাম বাংলোতে। সেই ফাঁকে বাড়িটা একটু ঘুরে দেখে নিলাম। বহুকাল কেউ থাকে না, তাই ঘরগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। আমরা স্থানীয় লোক লাগিয়ে একটা ঘর বেছে নিয়ে সেটাকে ঝাড়পোছ করিয়ে একটু
ভদ্রস্থ করে নিলাম। এটাই বোধহয় ছিল বৈঠকখানা। বাড়িটা পাহারা দেবার জন্য একটি লোককেও জোগাড় করা হয়েছিল। সে প্রথমে সাহেবের ভূত করে একটু আপত্তি তুলেছিল, তারপর হাতে একটা 10 টাকার নোট গুঁজে দিতেই চুপ মেরে গেল। রাত 10টার একটু আগেই আমরা 3 জন বাড়িটার সামনে জমায়েত হলুম। কথা হলো ভূত এলে প্রশ্ন করবেন অর্ধেন্দু বাবু, আর উত্তর তো উৎপল বাবুর মুখ দিয়ে সাহেবের ভাষাতেই বেরোবে। অবশ্যই সব যদি ঠিক মতো হয়। অর্ধেন্দু বাবু ইংরেজিটা মোটামুটি ভালোই বলেন, সেদিক দিয়ে সুবিধে আছে। উৎপল বাবুকে দেখলাম সঙ্গে করে একটা কৌটো এনেছেন। জিজ্ঞেস করতে বললেন, ওতে কুকুর আছে, প্লানচেটের ব্যাপারে খুব সাহায্য করে। মোমবাতির আলোয় সব তোড়জোড় হলো। 3 জনে তেপায়া টেবিলের 3 দিকে বসে টেবিলের উপর হাত উপর করে রাখলাম। তারপর বাতি নিভিয়ে চোখ বন্ধ করে সাহেবের চিন্তায় মগ্ন হলাম। গাছপালায় ঘেরা বাংলো, বাইরে বাতাস দিচ্ছে, তার ফলে মাঝে মাঝে পাতার শো শো শব্দ পাচ্ছি। কিছুক্ষণ পরে বোধহয় বাতাস থেমে যাওয়ায় আর কোনো শব্দ পাওয়া গেল না। অমাবস্যার রাত, তার উপরে আকাশে কালো মেঘ, রাস্তায় আলো নেই যে জানালা দিয়ে ঢুকবে, তাই ঘরের ভিতর দুর্ভেদ্য অন্ধকার। কতক্ষণ এইভাবে বসেছিলাম জানি না। হঠাৎ অনুভব করলাম টেবিলটা মৃদু মৃদু নড়ছে। সেটা একটু বেড়ে যাওয়ায় খটখট শব্দ শুরু হলো। আমি জানি এই ধরনের প্ল্যানচেটই সেটা ভূত নামার লক্ষণ। আমরা টেবিলের উপর থেকে হাত সরাচ্ছি না, কিন্তু বেশ বুঝতে পারছি হাত আর অনড় নেই। টেবিলের সঙ্গে উঠছে নামছে। শব্দটা উৎপল বাবুর গলা থেকে বেরোলো। আগে থেকেই অর্ধেন্দু বাবুকে বলা ছিল। উনি কাঁপা গলায় প্রশ্ন করলেন, ইজ এনিওয়ান হিয়ার? উৎপল বাবুর মুখ থেকে সম্পূর্ণ সাহেবী গলায় উত্তর এলো, Yes, হু ইজ ইট? my name is Norris. বাকি কথাও ইংরেজিতেই হলো, এবং নরিস সাহেবের ইংরেজি যাকে বলে বেশ চোস্ত ইংরেজি। আমি কথোপকথনটা মোটামুটি বাংলাতেই বলছি। অর্ধেন্দু বাবু বললেন, এই বাংলো কি তোমার বাসস্থান ছিল? Yes, তুমি করতে কি হাজিরিবাগে? আমার অফ্রের খনি ছিল। শহরে আরো সাহেব ছিল? Yes, অফ্রের খনির মালিকদের একটা ক্লাব ছিল, ভিক্টোরিয়া ক্লাব। আমি সেই ক্লাবেরই সভ্য ছিলাম। এই বাড়িতে তোমার আগে হালদার বলে একজন ছিল কি? হ্যাঁ, ছিলেন। তিনি কি এই বাড়িটি তোমাকে দিয়ে গেছেন? হ্যাঁ। তারপর তিনি কোথায় গেলেন? কলকাতায়, সেখানেই তার মৃত্যু হয়। তুমি কি আত্মহত্যা করেছিলে? উত্তর আসতে একটু সময় লাগলো। হ্যাঁ। কিভাবে? রিভলভার দিয়ে মাথায় গুলি মেরে। কেন? আমার বাঁচার ইচ্ছে ছিল না। বুঝেছি, কিন্তু এমন মনোভাব হলোই বা কেন?
আজ এই পর্যন্তই থাক। বড় ক্লান্ত লাগছে। বুঝতে পারলাম উৎপল বাবুরই আসলে ক্লান্ত লাগছে। আমি লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। উৎপল বাবু মাথা হেঁট করে বুকের উপর নুয়ে পড়েছে। কাঁধ ধরে ঝাঁকুনি দিতে তার জ্ঞান আবার ফিরে এলো। মাথাটা ঝাড়া দিয়ে হঠাৎ নিজের গলায় প্রশ্ন করলেন, কেমন হলো? খুব ভালো। অর্ধেন্দু বাবু বললেন, বোঝাই যাচ্ছে মহেশ হালদার এখানকার পাট উড়িয়ে দিয়ে বাংলোটা নরেশকে বিক্রি করে কলকাতায় চলে যান, আর সেখানে তার মৃত্যু হয়। অর্থাৎ যতদূর মনে হলো হালদার বংশের এখানেই শেষ। অনেক ধন্যবাদ উৎপলবাবু, অনেক ধন্যবাদ। আমার কিন্তু মনে একটা খটকা লেগেছে, যেটা আমাকে ভাবিয়ে তুলল। নরিস সাহেবের মৃত্যুর কারণটা ঠিক পরিষ্কার হলো না। আমার এখন হালদারের চেয়ে নরিসের উপরই ঝোঁকটা বেশি। অবশ্যই উৎপল বাবুকে যা যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর তিনি ঠিকভাবেই দিয়েছেন। আমি রাত্রিরে অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা নিয়ে ভাবলাম। তারপর সকালে উঠে অর্ধেন্দু বাবুর হোটেলে গিয়ে সোজাসুজি বললাম যে আমি একবার প্ল্যান চেট করতে চাই এবং এবার প্রশ্নগুলি আমি করব। অর্ধেন্দু বাবু বললেন, আমার কোনো আপত্তি নেই, তবে আপনি হালদার বংশের সম্বন্ধে আর কি কি নতুন তথ্য জানার আশা করছেন? আমি বললাম, সত্যি বলতে কি আমি নরেশ সম্বন্ধে আরো কিছু জানতে চাই। লোকটিকে বেশ ইন্টারেস্টিং বলে মনে হলো। উৎপল বাবু আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আমরা আবার 10টার সময় সাহেবের বাংলোতে জমায়েত হলুম। আমি উৎপল বাবুকে ঠাট্টা করে বললাম, আজ তো অমাবস্যা নেই, প্ল্যান চেট ঠিক মতো হবে তো? উৎপল বাবু বললেন, মনে তো হয় এ ভদ্রলোকের আত্মা বেশ সহজেই ধরা দেয়। আমি সবই বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার গলা দিয়ে যখন অন্য কোনো লোকের স্বর ভেসে ওঠে না, তখন মেরুদণ্ডটা কেমন যেন শিরশির করে। আমরা 10:15টার মধ্যে তৈরি হয়ে নিলাম। 15 মিনিটের মধ্যেই টেবিল নড়া আর উৎপল বাবুর গলা থেকে শব্দ শুনে বুঝলাম যে প্রেতাত্মা হাজির। এবার আমি প্রশ্ন করলাম, ইজ এনিবডি হিয়ার? নরিসের কণ্ঠস্বরে উত্তর এলো, ইয়েস, আর ইউ মিস্টার নরিস? ইয়েস। মিস্টার নরিস, তোমাকে দুবার বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কাল একটা প্রশ্নের সঠিক জবাব মেলেনি, তাই আবার তোমাকে ডাকলাম। কি প্রশ্ন? তোমার জীবনের উপর এতটা বিতৃষ্ণা এলো কেন যে আত্মহত্যা করলে? আমাকে প্রচন্ড ভাবে অপমান করা হয়েছিল। কে অপমান করেছিল আপনাকে? মেজর থমসন। ঘটনাটা কোথায় হয়? আমাদের ক্লাবে। কিন্তু অপমানের কারণটা কি? তাহলে অনেক কথাই বলতে হয়। বলুন, আমরা শুনতেই এসেছি। আমি এক বেয়ারাকে একদিন হিন্দিতে একটা কথা বলেছিলাম, সেটা মেজর থমসন শুনে ফেলেছিলেন। তাতে কি হলো? তাতে তিনি বুঝে ফেলেছিলেন আমি সাহেব নই। আপনি সাহেব নন? নো,
তবে আমার চেহারা সাহেবের সঙ্গে কোনো ডিফারেন্স ছিল না। আমার চুল ছিল কটা, চোখ নীল, আর গায়ের রং সাহেবের মতো ফর্সা। আমি মিশনারি স্কুলে পাদ্রীদের কাছে ইংরেজি শিখেছিলাম। সেই ইংরেজি শুনে আমার চেহারা দেখে কারোর বোঝার শক্তি ছিল না যে আমি সাহেব নই। আমাদের ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু আমি নরেশ নাম নিয়ে ক্লাবে ঢুকতে পেরেছিলাম। এই ক্লাবে আমি প্রায় 3.5 বছর মেম্বার ছিলাম। তারপর থমসনের কাছে ধরা পড়ে গেলাম। সেই সকলের সামনে আমাকে নেটিভ বলে ক্লাব থেকে লাথি মেরে বার করে দেয়। আসলে তুমি কি ছিলে? আমি বাঙালি ছিলাম। আমার নাম ছিল নরেশ, মানে নরেশ থেকে নরিশ হলাম। আমি হঠাৎ যেন চোখের সামনে একটা আলো দেখতে পেলাম। বললাম, তুমি কি মহেশ হালদারের কোনো আত্মীয় ছিলে? আমি ছিলাম মহেশ হালদারের একমাত্র ছেলে। বাবা তার অভ্রের খনির ভার আমার উপর দিয়ে কলকাতায় চলে যান, সেখানেই তার মৃত্যু হয়। আমি বিয়েও করিনি। আমি হালদার বংশের শেষ প্রতিনিধি। বাকি কথাটা নরেশ বাংলাতেই বললেন। আজ তাহলে আমি আসি। এই ধরনের কথোপকথন আমার পক্ষে বড় ক্লান্তিকর। আপনাকে অশেষ ধন্যবাদ। আজ আমার অনেক হালকা লাগছে। এতদিন পরে বাংলা বলে আরাম পাচ্ছি। আর সাহেব সেজে যে কি ভুল আমি করেছিলাম সেটা আমি আবারও বুঝতে পেরেছি। মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখন আর আমার মনে কোনো খটকা রইল না। আর অর্ধেন্দু বাবুর হালদার বংশের ইতিহাসের শেষ পর্ব শেষ হয়ে গেল। তবে এটাও বুঝতে পারলাম যে উৎপল বাবুকে না পেলে মিস্টার নরিসের রহস্যই থেকে যেত। শেষ হলো নারিশ সাহেবের বাংলো। গল্প পাঠে ও অর্ধেন্দুর চরিত্রে আমি অয়ন, তারিণী খুড়োর চরিত্রে সূর্য, কালীকিঙ্কর আকাশ, নারিশ সাহেব সৌম্য ও উৎপল বাবুর চরিত্রে শুভদীপ। আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য। পোস্টার ডিজাইনে আমি অয়ন। পর্ব পরিচালনায় টিম গপ্পের রেডিও। পরবর্তী পর্বে আবারও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও। নমস্কার।